মুভির শুরুতে আমরা গংজু নামের এক মেয়েকে দেখতে পাই যে তার স্কুলের প্রিন্সিপালকে বলছিল যে সে গান গাইতে খুব ভালোবাসে। সেখানে আরো অনেক শিক্ষক উপস্থিত ছিল। কোনো এক বিশেষ কারণে গংজুকে ওই স্কুল থেকে অন্য একটি স্কুলে বদলি করে দেওয়া হচ্ছিল। গংজু বাড়ি ফিরে নিজের মালপত্র গোছাতে শুরু করে, কিন্তু তাকে সাহায্য করার মতো পাশে কেউ ছিল না। তখন তার পুরনো শিক্ষক মিস্টার লি তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে গংজু এক নতুন শহরে এসে পৌঁছায়। সে তার নতুন স্কুলে যায়। সেখানকার প্রিন্সিপাল ছিল তার আগের স্কুলের প্রিন্সিপালের বন্ধু। এরপর তার শিক্ষক তাকে একটি ফোন দিয়ে বলে, আমার আর তোমার বাবা ছাড়া অন্য কারোর ফোন ধরবে না, এমনকি চাইলে তোমার বাবার ফোনও না ধরতে পারো। সে গংজুকে আরো জানায় যে যতদিন না সে থাকার জন্য নিজের কোনো ঘর খুঁজে পাচ্ছে ততদিন সে তার মায়ের সাথে থাকতে পারে। তার মা বাড়িতে একাই থাকে। লি গংজুকে সাহস দিয়ে বলে, একদম ঘাবড়াবে না, তুমি কোনো অন্যায় করনি, আদালত সবটা সামলে নিচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মিডিয়া এই খবরটা না জানতে পারে। এরপর লি তার মায়ের সাথে কথা বলে। শুরুতে তার মা রাজি হচ্ছিল না। তার মনে হচ্ছিল গংজু হয়তো কোনো বাজে মেয়ে, কিন্তু লির জোড়াজড়িতে সে রাজি হয়। তবে শর্ত দেয় যে গংজু মাত্র 1 সপ্তাহ এখানে থাকতে পারবে, তারপর নিজের বাসা তার নিজেই খুঁজে নিতে হবে। ওয়াশরুমে যাওয়ার সময় গংজু আড়ি পেতে লি আর তার মায়ের কথা শুনে ফেলে। লি তার মাকে জিজ্ঞেস করছিল, তুমি কি এই বয়সে বিয়ে করবে, তাও এমন একজনকে যে কিনা আগে থেকে বিবাহিত? তার মায়ের কথা শুনে উত্তর দেয় যে হ্যাঁ, লোকটা একজন পুলিশের চিফ আর সে তার খেয়াল রাখার প্রতিশ্রুতিও দিয়েছে। গংজু এসব কথা শুনে নিঃশব্দ নিজের ঘরে ফিরে আসে। সে তার মাকে ফোন করার চেষ্টা করে, যে বহু বছর আগে তাকে আর তার বাবাকে ছেড়ে এই শহরে চলে এসেছিল, কিন্তু তার মায়ের ফোন নম্বরটি বন্ধ ছিল, যা গংজুকে ভীষণ কষ্ট দেয়। পরদিন গংজু নতুন স্কুলে যায় আর সবার সাথে পরিচিত হয়। স্কুল শেষে সে সুইমিং শেখার জন্য একটি ফর্ম পূরণ করতে যায়। সেখানে সে এক মহিলাকে জিজ্ঞেস করে যে শরীরে কোনো ক্ষত বা জখম থাকলে কি সাঁতার কাটা যাবে না। সে মহিলা তাকে ডাক্তার দেখাতে বলে। গংজু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ডাক্তার কি কোনো পুরুষ? মহিলাটি না বললেও আসলে সেটি ছিল মিথ্যে। শেষ পর্যন্ত একজন পুরুষ ডাক্তারই গংজুর চেক আপ করে। যখন সে তার প্রাইভেট পার্ট চেক করছিল তখন গংজু আতঙ্কে শিউরে উঠে। এরপর সে তার নিজের মায়ের ঠিকানা খোঁজার জন্য একটি সাইবার ক্যাফেতে যায়, কিন্তু সেখানে কয়েকজন ছেলে চিৎকার করে গেম খেলছিল। সে আওয়াজে গংজু অজানা কোনো ভয়ে কুকড়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে সে দরজার বেল টিপলেও কেউ সাড়া দেয় না। অসহায় অবস্থায় গংজু আবার লির মায়ের স্টোরে ফিরে আসে। স্টোরে অনেক ভিড় দেখে গংজু এগিয়ে গিয়ে লির মাকে সাহায্য করতে থাকে। কাজ শেষে লির মা তাকে আদর করে খাওয়ায় আর বলে যে তোমার বাবা আমাকে তোমার থাকা খাওয়ার জন্য নিয়মিত টাকা পাঠাচ্ছে, তাই তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি কোনো অপরাধ করেছো? গংজু মাথা নেড়ে শান্ত স্বরে না বলে দেয়। এরপর লির মা কাজে বেরিয়ে পড়ে। পরদিন ক্লাসে বসে থাকলো গংজুর মন কিছুতেই পড়াশোনায় বসছিল না। তখনই তার চোখের সামনে অতীতের একটি স্মৃতি ভেসে ওঠে। সে দেখছে সে একটা পুলিশ স্টেশনে বসে আছে আর পুলিশ অফিসার তাকে জেরা করছে। একজন মানুষ মারা গেছে, এবার তো অন্তত সত্যিটা বলো। কিন্তু গংজু ভয়ে এতটাই পাথর হয়ে গিয়েছিল যে সে শুধু একটাই কথা বলছিল, যে দয়া করে আমাকে বাড়ি যেতে দিন। এরপর আমরা আরো আগের একটি সিন দেখি। গংজু একটি স্টোরে পার্ট টাইম কাজ করত। স্টোরের মালিক তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পর তার ছেলে ডংউইন সেখানে আসে। ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। এটি দেখে গংজু বিচলিত হয়ে যায়, কারণ জানতে চাইলে ডংইউন তাকে কিছুই বলে না। সে সেখান থেকে অনেকগুলো খাবার আর ড্রিঙ্কস নিয়ে বেরিয়ে যায়। গংজু খেয়াল করে যে বাইরে আরো কিছু বখাটে ছেলে ডংইউনের জন্য অপেক্ষা করছে। সেই সময় গংজুর হাওয়া নামের এক প্রিয় বন্ধু ছিল। গংজু তার মদ্যপ বাবার সাথে থাকতো, যে প্রায় রাতে বাড়ি ফিরতো না। একদিন হাওয়াও তাকে বলে, আজ আমি তোর বাড়িতে দেখা করতে আসবো, সাথে ডংইউনকে আনবো। এই কথা শুনে গংজু একদমই রাজি হয় না। সে তাকে মানা করে দেয়, কারণ ডংইউন মনে মনে গংজুকে পছন্দ করত। সিন ফিরে আসে বর্তমানে। গংজু তার নতুন স্কুলে কিছু মেয়েকে মিউজিক রুমে গান গাইতে দেখে। গানের প্রতি তার আজন্ম টান, তাই সে দরজায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাদের গান শুনছিল। হঠাৎ একটি মেয়ের নজর গংজুর উপর পড়তেই সে সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়। এরপর সে তার সাঁতারের ট্রেনিং শুরু করে। এই নতুন শহরে আসার পর থেকেই সে খুব মরিয়া হয়ে সাঁতার শিখতে চাইছিল, হয়তো কোনো এক অজানা ভয় থেকে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু সেখানেও পুরুষ ট্রেনারকে দেখে সে খুব ইতস্তত বোধ করছিল। ট্রেনিং শেষে বাড়ি ফিরলে সে দেখে যে লির মায়ের স্টোরটি বন্ধ। সে কৌতূহলী হয়ে দোকানের ভেতরে উকি দেয়। জানালার ফাঁক দিয়ে গংজু দেখে যে লির মা সেই পুলিশ চিফ লোকটার সাথে মনের আনন্দে নাচছে। এদিকে সেই মেয়েটি যে মিউজিক রুমে গংজুকে দেখেছিল তার নাম উনহি। সে আবারও গংজুকে এক জায়গায় আপন মনে গান গাইতে দেখে। গংজুর অসাধারণ গলার আওয়াজ শুনে উনি মুগ্ধ হয়ে যায় আর চুপি চুপি তা রেকর্ড করে নেয়। এরপর সে গংজুর সামনে গিয়ে রেকর্ডটি শোনায় আর ওর গানের খুব প্রশংসা করে। উনি ওকে তাদের মিউজিক গ্রুপে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু গংজু এতে ভীষণ রেগে যায়। সে তাকে ধমক দিয়ে বলে, আমার এই রেকর্ডিং এখনই ডিলিট করে দাও, নাহলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। এই বলে সে যখন চলে যেতে যায় তখনই গংজু হঠাৎ থেমে গিয়ে উনিকে জিজ্ঞেস করে, এটা দিয়ে কি ইন্টারনেট চালানো যায়? আসলে গংজুর উদ্দেশ্য ছিল তার মায়ের ঠিকানা খুঁজে বের করা। এরপর সে উনির ফোনের সাহায্যে তার মায়ের ঠিকানা জোগাড় করে আর উনিকে সাথে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে রওনা হয়।
স্টেশনে পৌঁছে সে উনহিকে বলে, এখান থেকে বাকি পথটুকু আমি একাই যেতে পারবো। গংজু তার মাকে দেখতে পায়। সে একটি স্টোরে বেশ হাসি খুশি মনে কাজ করছে। তার মাকে দেখে গংজুর মুখে হাসি ফুটলো। ওই মহিলা নিজের মেয়েকে দেখে বিন্দু মাত্র খুশি হয় না, বরং সে কর্কশ স্বরে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? গংজু শান্ত গলায় বলে, 3 বছর আগে যখন তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলে তখন একবারও দেখা করতে যাওনি। আমার খুব মনে পড়ছিল, তাই তোমার কাছে চলে এসেছি। মা তাকে বসিয়ে দায়সারা ভাবে বলে, তোমাকে দেখে তো ভালো লাগছে। গংজু তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার পুরনো ফোন নাম্বারটি বন্ধ করে দিলে কেন? সে জানায় যে সে নতুন ফোন কিনেছে। গংজু তাকে আরো জানায় যে সে এই শহরেই বদলি হয়ে এসেছে আর এখন তার পুরনো শিক্ষকের বাড়িতেই থাকছে। কিন্তু এসব শুনেও তার মায়ের মনে মায়ার বদলে ভয় কাজ করছিল। সে তাকে সাফ জানিয়ে দেয় যে দেখো বাপু, আমি তোমাকে কোনো বিষয়ে সাহায্য করতে পারবো না। দ্বিতীয়বার বিয়ে করার পরও আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাই দয়া করে এখানে আর এসো না। আমাকে বিরক্ত করো না। তুমি তোমার মতো ভালো থাকো আর আমাকে আমার মতো এখানে ভালো থাকতে দাও। তার মায়ের কথা শুনে গংজুর বুকটা যেন কষ্টে ভরে যাচ্ছে। গংজু ছল ছল চোখে শুধু বলে, আমি তো শুধু তোমাকে একটু দেখতে চেয়েছিলাম মা। এই কথা শুনে তার মা লোক দেখানো ক্ষমা চাইলো। পরক্ষণেই যখন তার নতুন স্বামী সেখানে আসে, সে নিজের সন্তানকে একা ফেলে রেখে তার কাছে ছুটে যায়। মায়ের এই আকাশ সমান অবহেলা গংজুকে ভেতর থেকে একদম ভেঙে চুরমার করে দেয়। তার মায়ের কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে গংজু যখন ফিরে আসছিল, সে দেখে যে উনহি তাকে ফলো করতে করতে সেখানে চলে এসেছে আর লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলেছে। তখন সে উনহির উপর প্রচন্ড চটে যায়। সে চিৎকার করে তাকে বলে, তুমি কেন আমাদের কথা আড়ি পেতে শুনলে? কেন এমনটা করলে? তুমি আমার পিছু পিছু এখানে কেন এসেছো? রাগে ফুসতে ফুসতে সে সেখান থেকে চলে যায়। মানসিকভাবে ভেঙে পড়ায় গংজু এখন হ্যালোসিনেশন করতে থাকে। সে দেখে যে তার পুরনো বন্ধু হাওয়া যেন তার পাশে দাঁড়িয়ে তার সাথে কথা বলছে। গংজু খুবই অন্ধ হয়ে আবার তার মায়ের স্টোরে ফিরে আসে। সেখানে গিয়ে সে রাগের মাথায় দোকানের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে আর তার মায়ের সামনেই তার নতুন স্বামীকে কিস করে প্রতিশোধ নেওয়ার ভঙ্গিতে সেখান থেকে বেরিয়ে আসে। কিছুদিন এইভাবেই কেটে যায়। একদিন গংজু সুইমিং পুলে সাঁতার কাটতে যায়। সে কোনোভাবে সেখানে ঠিকভাবে সাঁতার কাটতে পারছিল না। তখন উনি সেখানে এসে তাকে সাঁতার নিয়ে কিছু পরামর্শ দেয় আর একটি চিরকুট রেখে দৌড়ে পালায়। গংজু দেখে যে চিরকুটে উনি তার আগের আচরণের জন্য ক্ষমা চেয়েছে। ঠিক তখনই গংজুর ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে একজন লোক জিজ্ঞেস করে, আপনি কি গংজু? আমরা আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু গংজু ভয়ে কোনো কথা না বলে ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর আমরা অতীতের একটি সিন দেখি। একদিন হাওয়া ও ডংউইন গংজুর বাড়িতে এসেছে। ডংউইন আবার সে বখাটে ছেলেদের হাতে মার খেয়েছে। গংজু পরম মমতায় তার ক্ষতে ওষুধ লাগিয়ে দেয় আর সিনটি এখানেই কাট হয়। সিন প্রেজেন্টে ফিরে আসে। গংজু একদিন মিউজিক রুমটি খালি পেয়ে ভেতরে ঢুকে সেখানে একটি গিটার হাতে নিয়ে সে মন খুলে গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পর উনিহি আর তার গানের দলের মেয়েরা সেখানে আসে। গংজু সে দরদ মাখা কণ্ঠ শুনে তারা মুগ্ধ হয়ে বাহিরেই দাঁড়িয়ে পড়ে। এক মেয়ে চুপি চুপি সেই গানটি রেকর্ডও করতে থাকে। গান শেষে গংজু তাদের দেখে দ্রুত বেরিয়ে যেতে চাইলে মেয়েরা তার পিছু নেয়। তারা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর গান কোথায় শিখেছ? তোমার কণ্ঠে যেন হাহাকার আছে। তা শুনে মনে হচ্ছে তুমি সত্যি জীবনে অনেক বড় কোনো কষ্টের সম্মুখীন হয়েছ। গংজু কোনো উত্তর দেয় না, তবে বাড়ি ফিরে সে এমন ভয়াবহ দৃশ্য দেখে যাতে সে স্তব্ধ হয়ে যায়। একদল মহিলা শিক্ষক লির মাকে মারধর করছে। আসলে পুলিশ চিফের স্ত্রী জেনে ফেলেছে যে তার স্বামীর সাথে এই মহিলার সম্পর্ক আছে, তাই সে অন্য মহিলাদের হায়ার করে লির মাকে মারছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে গংজু তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে শুরু করে। গংজু পুলিশকে ফোন করতে গিয়ে দেখে পুলিশ চিফ লোকটা সব দেখেও নিজে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সেদিন রাতে গংজু নিজের মালপত্র গোছাতে শুরু করে, কারণ তার থাকার 1 সপ্তাহের মেয়াদ শেষ হয়ে গেছে। ঠিক তখনই সে লির মায়ের কান্নার শব্দ শুনতে পায়। গংজু তার কাছে গিয়ে পরম মমতায় তার ক্ষতে ওষুধ লাগিয়ে দিতে থাকে। লির মা তখন ইমোশনাল হয়ে বলে, যদি যাওয়ার কথা ভেবে থাকো তবে যেও না। আমি জানি না যে অতীতে তুমি কি করেছো, কিন্তু যতদিন খুশি তুমি এখানেই থাকতে পারো। আমার এতে কোনো সমস্যা নেই। এই পরিস্থিতির মধ্যেই পুলিশ চিফ লোকটা বারবার লির মাকে ফোন করতে থাকে, কিন্তু লির মা জেদ করে ফোন ধরছিল না। সে লোকটাকে একটু ভোগাতে চেয়েছিল। শেষমাস লোকটা তাদের বাড়ির সামনে এসে হাজির হয় আর অনেক অনুনয় বিনয় করে বলে, আমি কথা দিচ্ছি ওই মহিলাকে ডিভোর্স দেব, প্লিজ আমাকে ছেড়ে যেও না। শেষ পর্যন্ত লির মা তার কথা মেনে নেয়। গংজু আড়াল থেকে সবকিছু দেখছিল আর সে নিজেও তার গোছানো মালপত্র আবার আলমারিতে তুলে রাখে। ধীরে ধীরে অন্য মেয়েদের সাথেও গংজুর বন্ধুত্ব বেড়ে যায়। তার নতুন জীবনটা একটু একটু করে উপভোগ্য হয়ে উঠছিল। এরই মাঝে পুলিশ চিফ লির সাথে দেখা করে জানায় যে সে লির মাকে বিয়ে করবে আর সারা জীবন আগলে রাখতে চায়। লি বিষয়টা পছন্দ না করলেও তার কিছুই করার ছিল না। এরপর লি গংজুকে ডেকে একটি খবর দেয়। সে জানায় যে সে পুরনো কেসের সব আসামি দোষী সাব্যস্ত হয়েছে। তাদের বাবা মায়েরা আপিল করতে চাইলেও অকাঠ্য প্রমাণের সামনে তারা অসহায়। লি আরো জানায় যে তোমার সেই বন্ধু ডংউইনকে মনে আছে? সে নিজের দোষ স্বীকার করতে চায়নি। সে বলেছে যে তাকে নাকি বাধ্য করা হয়েছিল। তবে এসব এখন অতীত, সব চুকে গেছে। তুমিও আবার সব ভুলে নতুন করে বাঁচো। ঠিক সেই মুহূর্তেই আমাদের সামনে সেই শিউরে ওঠা বিভৎস অতীত উন্মোচিত হয়। জানা যায় যে কোনো একজন বা দুজন নয়, বরং একের পর এক 43 জন ছেলে মিলে গংজুকে বলাৎ
বলাৎকার করেছে। এই অকল্পনীয় ট্রমা নিয়ে মেয়েটি বেঁচে আছে। সিন বর্তমানে ফিরে আসে আর গংজুকে দেখা যায় সে ক্লাসে বসে তার পুরনো বন্ধু হাওয়াকে কাঁদতে দেখে উদাস হয়ে তাকিয়ে আছে। তখন অনহি এসে তাকে বলে, গংজু, তোমার গানের সেই ভিডিওটা আমরা একটা এজেন্সিতে পাঠিয়েছিলাম, তারা তোমার গান শুনে মুগ্ধ হয়েছে আর এখন তোমার সাথে দেখা করতে চাইছে। অনহির কথা শুনে গংজু কৃতজ্ঞ হওয়ার বদলে তার উপর প্রচন্ড রেগে যায়। সে আতঙ্কে চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কি এটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছো? অনহি তাকে আশ্বস্ত করে বলে, না না, আমরা শুধু ইমেলের মাধ্যমে পাঠিয়েছি, আর এমন সুযোগ কিন্তু সবাই পায় না। কিন্তু গংজু তার কোনো কথা শুনতেই নারাজ। সে রাগে গটগট করে সেখান থেকে চলে যেতে শুরু করে। অনহি গংজুর পিছু পিছু গিয়ে বোঝানোর চেষ্টা করে যে অনেক মানুষ এমন একটা সুযোগের জন্য শুধু মুখিয়ে আছে, কিন্তু গংজু সোজাসুজি তাকে মানা করে দেয়। বিরক্ত হয়ে অনহি জিজ্ঞেস করে, আসলে তোমার হয়েছেটা কি বলতো? তুমি এত অদ্ভুত ব্যবহার কেন করো? অনহি আসলে গংজুকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে তাকে অনেক বুঝিয়ে শেষমেশ গংজুকে গান গাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। ধীরে ধীরে লির মায়ের সাথেও গংজুর সম্পর্ক সহজ হতে থাকে। একদিন গোসলের সময় গংজু পরম মমতায় লির মায়ের পিঠ ঘষে দেয়। এরপর গংজু অনহির বাড়িতে যায়। তাদের বন্ধুতা এখন বেশ গভীর। অনহি গংজুর মেকআপ করে দেওয়ার সময় দুষ্টুমি করে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কখনো কাউকে কিস করেছো? গংজু চুপ করে থাকে। অনহি ধরে নেয় যে গংজু কিস করেছে। সে আবারও জিজ্ঞেস করে, একবার নাকি কয়েকবার? গংজু নির্লিপ্ত গলায় উত্তর দেয়, 43 বার। এই উত্তর শুনে অনহি থমকে যায়, তার চোখ কপালে উঠে যায়। গংজু শুধু এটুকুই বলে, ওরা কেউ মানুষ ছিল না, ওরা ছিল গরিলা। অনহি গংজুর কথা কিছুই বুঝতে পারে না। তার কাছে বিষয়টা স্রেফ একটা অদ্ভুত রসিকতা মনে হয়েছিল। এরপর তারা দুজন মিলে বেশ আনন্দ করে সময় কাটায়। আর অনহি গংজুর গানের আরেকটি ভিডিও রেকর্ড করে। ঠিক তখনই গংজুর বাবার ফোন আসে। সেই শহরে এসেছে আর গংজুকে দেখা করতে বলে। গংজু তড়িঘড়ি করে একটি রেস্টুরেন্টে গিয়ে দেখে যে তার বাবা নেশায় চুর হয়ে আছে। সে কিছু কাগজ বের করে গংজুকে একটি সিগনেচার করতে বলে। গংজু কোনো প্রশ্ন না করেই সেখানে সিগনেচার করে দেয়। সিগনেচার নেওয়ার পর তার বাবা টলতে টলতে সেখান থেকে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল না যে তার মেয়ের জন্য তার মনে বিন্দুমাত্র চিন্তা বা কোনো মমতা আছে। অন্য একদিন গংজুলির মাকে পুলিশ চিফের সাথে দেখতে পায়। সে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে সুইমিং পুলে চলে যায় আর সাঁতারের প্র্যাকটিস শুরু করে। হঠাৎ একটি অজানা আওয়াজ তার কানে আসতেই গংজু অজানা আতঙ্কে শিউরে ওঠে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন গংজু বাড়ি ফিরে দেখে যে তার ঘরে অনেকগুলো বখাটে ছেলে বসে আছে। তার বন্ধু হাওয়াও তাকে জানায় যে সে চেয়েছিল এই ছেলেদের সাথে ডংইউনের বন্ধুত্ব করিয়ে দিতে, যাতে তারা ওকে আর বিরক্ত না করে। কিন্তু ওই শয়তান ছেলেরা হাওয়াকে জোর করে প্রচুর মদ খাইয়ে দেয় আর তার আপত্তিকর ছবি তুলতে শুরু করে। হাওয়াও কোনো মতে ছেলেদের তৎক্ষণাৎ বেরিয়ে যেতে বলে। হাওয়াও কোনো মতে নিজেকে সামলে অন্য ঘরে পালিয়ে যায়। গংজু এই সিন দেখে ঘরে আলো জ্বালিয়ে দেয় আর ছেলেদেরকে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে বলে। সে স্পষ্ট তাদেরকে জানিয়ে দেয় যে যেন তারা ডঙ্গনকে আর না বিরক্ত করে। কিন্তু তাদের মধ্যে এক ছেলে গংজুর সাথে তর্ক জুড়ে দেয়। সে গংজুকে ধমকাতে থাকে আর তার সামনেই ডংউইনকে মারতে শুরু করে। উপায় না দেখে গংজু পুলিশকে ফোন করে সব জানায়, কিন্তু এক বখাটে ছেলে তার হাত থেকে ফোন কেড়ে নেয় আর উপাস থেকে পুলিশকে বলে, আমি ইন্সপেক্টরের ছেলে বলছি, আমার বন্ধুরা মজা করে ফোনটা করেছে, আপনাদের আসার কোনো প্রয়োজন নেই। এরপর কি হয়েছিল তা জানার আগেই কাহিনী বর্তমানে ফিরে আসে। একদিন গংজুর নতুন বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে তোমার স্বপ্ন কি, তুমি জীবনে কি করতে চাও? গংজু বলে সে শুধু 25 মিটার সাঁতার কাটতে শিখতে চায়। এই অদ্ভুত কথা শুনে তার বন্ধুরা একদম অবাক হয়ে যায়। এরপর পরে শিক্ষক লির ফোন আসে। সে খুব আতঙ্ক নিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি তোমার সাথে দেখা করতে এসেছিল? সে কি কোনো কাগজে তোমার সই নিয়েছে? গংজু উত্তরে হ্যাঁ বললে লি দীর্ঘশ্বাস ফেলে বলে, না বুঝে তোমার কাগজে সই করা একদমই উচিত হয়নি, ওগুলো ছিল পিটিশনের কাগজ। গংজুর মাথা এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে। সে সাথে সাথে তার বাবাকে ফোন করে, কিন্তু সে তার ফোন ধরে না। গংজু বুঝতে পারে যে তার লম্পট বাবা ওই ধর্ষক ছেলেদের বাবা মায়ের কাছ থেকে টাকা খেয়ে তার কাছ থেকে আপোষনামায় সই করিয়ে নিয়েছে, যার ফলে ওই অপরাধীরা এখন মুক্তি পেয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে থেকে তার ফোনে আবারও অজানা নম্বর থেকে কল আসতে শুরু করে। এর মধ্যেই তার নতুন বন্ধুরা তাকে একটি সারপ্রাইজ দিয়ে বলে, আমরা তোমার গানের ভিডিও ইন্টারনেটে আপলোড করে দিয়েছি যাতে তোমার একটা ফ্যান সাইট তৈরি হতে পারে। কিন্তু গংজু এই কথা শুনে অনেক রেগে যায়। সে ইন্টারনেটে নিজেকে দেখতে চায়নি, তাই এসব নিয়ে তার বন্ধুদের সাথে তার ঝামেলা শুরু হয়। শেষে রেগে গিয়ে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর গংজু ক্লাসে বসে তার বন্ধুদের কাছে তার ব্যবহারের জন্য সরি বলে আর একটা চিঠি লিখে। কিন্তু চিঠি লেখা শেষ করার আগেই হঠাৎ সেখানে একজন লোক আসে। সে ক্লাসে গংজুকে দেখেই আরো কিছু লোককে সেখানে ডেকে আনে। অনেক লোক এসে তাদের পিটিশনে গংজুর স্বাক্ষর নিতে চায়। আসলে এরা হচ্ছে সেই ধর্ষক ছেলে মেয়েদের বাবা মা যারা গংজুকে বলাৎকার করেছিল। গংজুদের কাছ থেকে পালিয়ে একটি রুমে গিয়ে নিজেকে তালাবদ্ধ করে ফেলে, কিন্তু তারপরে সবাই রুমের বাইরে থেকে দরজা ধাক্কাতে থাকে। এতে গংজু খুব ভয় পেয়ে যায়। ভয়ে সে কান্না করতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন ওই ছেলেরা কেউ গংজুর বাসা থেকে যায়নি। তারা পানীয়তে ঘুমের ওষুধ মিশে ডংউইককে দিয়ে গংজুকে সে পানীয় পান করায়। তারপর নেশাগ্রস্ত গংজুকে সবাই গরিলা মুখোশ পরে একে একে বলাৎকার করে। আর সেই ছেলেরা জোর করে ডংউইককে মুখোশ পরিয়ে ঘরে ঢুকিয়ে দেয় আর ভয় দেখিয়ে তাকে দিয়ে গংজুকে বলাৎকার করায়। তারপর সেখানে ডংইউনের বাবা আসে, কিন্তু সে গংজু আর তার বন্ধুকে বাঁচানোর পরিবর্তে আর ছেলেদের
ছেলেদেরও শাস্তি দেওয়ার চেষ্টা না করে কেবল তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এতে গংজুর বন্ধু হাওয়া লজ্জায় আর অপমানে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয়। তারপর পুলিশ যখন গংজুকে জিজ্ঞাসাবাদ করে তখন গংজু সব বলেছিল। তারপর তাদের মধ্যে কিছু ছেলেকে গ্রেফতার করা হয়। আর এই কেসের কারণেই সিনেমার শুরুতে গংজু তার স্কুল বদল করতে বাধ্য হয়েছিল। তখন সেই ছেলেগুলো অপরাধী প্রমাণিত হয়, যার পরে তাদের শাস্তি হওয়ারও কথা ছিল। তবে গংজুর বাবা কিছু ছেলেদের অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে গংজুকে কিছু না জানিয়ে সেদিন তাকে দিয়ে পিটিশনে সই করায়। গংজুর বাবা টাকার বিনিময়ে যে ছেলেদের মুক্তি দিয়েছিল তাদের দেখে বাকি দর্শকদের বাবা মায়েরা উৎসাহিত হয়। ইন্টারনেটে আপলোড করা সেই ভিডিওর সূত্র ধরে তারা গংজুকেই নতুন স্কুলে খুঁজে বের করে। তারা সবাই মিলে দল বেঁধে স্কুলে চলে আসে যাতে গংজুর থেকে জোর করে পিটিশনে সই করিয়ে তাদের সন্তানদেরকে জেল থেকে মুক্ত করতে পারে। গংজুকে প্রিন্সিপালের অফিসে ডাকা হয়। সেখানে পুলিশ চিফ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। প্রিন্সিপাল গংজুকে সোজাসুজি জানিয়ে দেয় যে তোমার এই কেসের ব্যাপারে আমরা আগে কিছুই জানতাম না, এখন আমাদের বোর্ড মেম্বারদের সাথে কথা বলতে হবে, ততক্ষণ তুমি স্কুলেই আসবে না, নিজের বাড়িতে থাকো। আসলে পরোক্ষভাবে গংজুকে এই স্কুল থেকেও বের করে দেওয়া হয়। পুলিশ চিফ যখন গংজুকে লির মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন গংজু ভয় পেয়ে জিজ্ঞেস করে যে ইনি কি সব জেনে গেছেন। পরে দেখা যায় যে লির মা সবকিছু শুনেও চুপ থাকে। সে পুলিশ চিফকে বলে ওর সাথে যা ঘটেছে তাতে ওর কোনো দোষ ছিল না, ও আমার বাড়িতেই থাকবে। তখন পুলিশ চিফ তাকে জানায় যে অপরাধী ছেলেদের বাবা মায়েরা এখনো আপিল করে যাচ্ছে আর তারা দাবি করছে যে গংজু নিশ্চয়ই কোনো ভুল করেছিল আর এর জন্যই তারা এই কাজটা করতে বাধ্য হয়েছে। এমনকি তারা গংজুর বান্ধবীর আত্মহত্যার প্রসঙ্গ তুলেও তাকে দোষারোপ করছে যে তার বান্ধবী এই কাজটা শুধু তার কারণেই করেছে। কথাগুলো শুনতে শুনতে গংজু তার গোছানো মালপত্র নিয়ে নিচে নেমে আসে। সে শান্ত গলায় বলে আমার সে বান্ধবী ওই ছেলেদের কারণে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল। আমি সব জেনেও এমন ভাব করেছিলাম যেন কিছুই জানি না। আমার এই উদাসীনতার কারণেই ও একদম একা হয়ে গিয়েছিল আর নিজেকে শেষ করে দেয়। গংজু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ চিফ দৌড়ে তার কাছে আসে। তার হাতে ছিল সেই পিটিশন কাগজ। সে কোনো লজ্জাবোধ না করেই গংজুকে বলে আমার এক পরিচিত মানুষ এই কাগজ সই করতে বলেছে। সে বলেছে ওই ছেলেটিকে নাকি জোর করে এসব করানো হয়েছিল। তার নাম তো তুমি জানোই, তার নাম ডংউইন। পুলিশ চিফ নিরজ্জর মতো বলতে থাকে যে ডংউইন বলেছে যে সে যা করেছে তার জন্য সে দুঃখিত আর সে তোমার কাছে ক্ষমাও চায়, কিন্তু সে সেখান থেকে মুক্তি পেতে চায়, তাই তোমার কাছে এই পিটিশনটা পাঠিয়েছে, এখানে তুমি দয়া করে সই করে দাও। কিন্তু গংজু সেই পিটিশনে সই করতে রাজি হয় না। সে তীব্র যন্ত্রণায় ফেটে পড়ে বলে ওদের ক্ষমা চাওয়ার দরকার কি, অন্যায় ওরা করেছে, অথচ জায়গা থেকে জায়গায় তো আমিই পালিয়ে বেড়াচ্ছি, তারা তো নিজের জায়গায় থাকতে পারছে। সবাই অপমান অবহেলা আমাকেই করছে, কোনো স্কুল আমাকে জায়গা দিচ্ছে না, না কোনো বাসায় আমি থাকতে পারছি, না স্কুলে ঠিক মতো পড়াশোনা করতে পারছি, না আমার বন্ধুদের সাথে সহজভাবে মিশতে পারছি। আমার জীবনটা নরক হয়ে গেছে, কিন্তু ওই অপরাধীদের জীবন তো খুব সুন্দর আছে, তাহলে তাদের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, ক্ষমা তো আমার চাওয়া উচিত পুরো পৃথিবীর কাছে। এরপর সে তার ব্যাগ নিয়ে বেরিয়ে যায় আর শেষবারের মতো তার বাবাকে ফোন করে, কিন্তু তার বাবা তখন নেশায় চুর হয়ে অন্য মেয়েদের সাথে ফুর্তি করছিল। মেয়ের আর্তনাদ শোনার আগেই সে ফোন কেটে দেয়। শিক্ষক লির মাধ্যমে গংজু জানতে পারে যে তার বাবা ওই দর্শকদের পরিবারের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বাকি অপরাধীদের পরিবারগুলো হন্য হয়ে গংজুকে খুঁজছে। গংজু এতটাই আতঙ্কিত ছিল যে সাধারণ একজন মানুষকে দেখলো সে ভয়ে লুকিয়ে পড়তো। সে রাতে একটি জায়গায় আশ্রয় নেয় আর শিক্ষক লিকে ফোন করে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে আমি এখন কি করব, আমি খুব ভয় পাচ্ছি। লি জানায় যে পুরো ঘটনাটি মিডিয়া জেনে গেছে আর খবরের কাগজে ছাপানো হয়েছে। সাহায্য করার বদলে লিও তাকে ইগনোর করতে শুরু করে আর পরে ফোন করছি বলে ফোনটি কেটে দেয়। পরদিন সাইবার ক্যাফেতে গিয়ে গংজু দেখে যে ইন্টারনেটে তার গণবলাৎকারের খবর ছড়িয়ে পড়েছে। সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। এই দৃশ্য দেখে তার কষ্টে বুক ফেটে যাচ্ছিল। অনহি তাকে বারবার মেসেজ করে বলতে থাকে গংজু তুমি কোথায়, তোমার কোনো দোষ নেই, প্লিজ তুমি ফিরে এসো। কিন্তু গংজু কোনো উত্তর দেয় না। অন্যদিকে অনহি আর তার বন্ধুরা সেই ভয়ঙ্কর ভিডিওটি খুঁজে পায় যেখানে গংজুর বান্ধবী হাওয়া আর ওকে পৈশাচিক নির্যাতন করা হচ্ছিল। হাওয়া সেই বুক ফাটা আর্তনাদ তারা সহ্য করতে না পেরে ল্যাপটপটি বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তে গংজু একটি ব্রিজের উপর দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটছিল। কিছুক্ষণ পর দেখা যায় ব্রিজের উপর শুধু তার ব্যাগ আর মালপত্র পড়ে আছে, কিন্তু গংজু সেখানে নেই। সে উত্তাল পানিতে ঝাঁপ দিয়েছে। পানির নিচে তলিয়ে যাওয়ার সময় অনহি সেই পুরনো প্রশ্নটি প্রতিধ্বনিত হয় যে তুমি কেন সাঁতার শিখতে চাও। গংজুর উত্তর শোনা যায় যদি কখনো আমার মন বদলে যায় আর আমি নতুন করে জীবন শুরু করতে চাই তবে যেন সাঁতরে তীরে ফিরে আসতে পারি। আর এর জন্যই আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল 25 মিটার সাঁতার শেখা। কিন্তু গল্পের শেষ দিনে দেখা যায় গংজু আর সাঁতরে তীরে ফিরে আসার জন্য কোনো চেষ্টাই করে না। সে পানির গভীরে হারিয়ে যায় আর তার সব লক্ষ্য, স্বপ্ন, সুখ সবকিছু সেখানেই হারিয়ে যায়। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।